আজ তোমাদের এমন এক মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যা না দেখলে আমি সত্যিই দুঃখিত যে তুমি এতদিন কি অসাধারণ মুভিটাই না মিস করেছো। মার্শাল আর্ট ভালোবাসো আর ব্রুসলির নাম শোনোনি এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তুমি কি জানো এই মেগা স্টার ব্রুসলি কার কাছ থেকে কুংফু শিখেছিল? তার ওস্তাদের নাম ছিল ইপ ম্যান। হ্যাঁ, আমাদের আজকের মুভি ব্রুসলির মাস্টারকে নিয়ে, যে কিনা বন্দুক ছাড়াই কেবলমাত্র তার হাত দিয়ে যুদ্ধ করেছিল জাপানিদের বিরুদ্ধে। টান টান উত্তেজনার এই মুভিতে আছে অ্যাকশন, কমেডি, ভালোবাসা আর দেশপ্রেমের অনন্য উদাহরণ। তাই আমার অনুরোধ থাকবে, প্লিজ মুভিটি না টেনে দেখতে থাকো। আমি নিশ্চিত এই মুভি তোমার ভালো লাগতে বাধ্য। তো আর প্যাচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা 1935 সালে চীনের ফোশান শহর দেখতে পাই। সেই সময়ে মার্শাল আর্ট কেবল জনপ্রিয় হয়ে ওঠা শুরু করেছে। মাস্টার লিউ নামের একজন কুংফু মাস্টার ফোশানে প্রথম মার্শাল আর্ট শেখানো ক্লাব খুলছে, যাতে সবাই ভালো মতো মার্শাল আর্ট শিখতে পারে। সেই শহরে একজন বিখ্যাত কুংফু গ্র্যান্ড মাস্টার ছিল যার নাম ইপ। হ্যাঁ, উনিই হচ্ছে ব্রুসলির গুরু। ইপ ছিল উইচুং কুংফুর জনক, যা বর্তমান সময়েও মার্শাল আর্ট জগতে অনেক জনপ্রিয়। তো মাস্টার লিউ তার সাথে দেখা করেন আর জানান যে তিনি নতুন মার্শাল আর্ট ক্লাব খুলেছেন এবং তিনি চান মাস্টার ইপের সাথে একটা ফ্রেন্ডলি ডুয়েল ফাইট করতে, যাতে করে তিনি নিজের স্কিলকে আরও একটু ঝালিয়ে নিতে পারে। মাস্টার ইপ তো আনন্দের সাথে রাজি হয়ে যান, কিন্তু ফাইটের সময় দেখা যায় ইপ তাকে একদম পানির মতন কিছু কৌশল দিয়ে হারিয়ে দেয়। লজ্জায় তো লিউ এর মাথা কাটা যায় আর মনে মনে ভাবে, শালারে এতদিন কি শিখলাম তাহলে। লিউ ইপকে বলে, মাস্টার কাউরে কোয়েন না যে আমি আপনার কাছে এমন ভাবে হারছি। মাস্টার বলে, আরে না না, কাউকে বলবো না। কিন্তু জানালা দিয়ে এক টাউট ছেলে সেটা দেখে ফেলে আর পুরো শহরে ক্যান্সারের মতো ছড়িয়ে দেয় যে মাস্টার ইপ মাত্র 1 মিনিটের মধ্যেই লিউকে হারিয়ে দিয়েছে। এদিকে মাস্টার তার বন্ধুর সাথে একটি ফিনান্সিয়াল মিটিংয়ে বসে। সেখানে ইপ তাকে কিছু টাকা ধার দেয় ব্যবসা গ্রো করার জন্য। তার বন্ধু সেই ব্যবসায় শেয়ার অফার করলে ইপ জানায় তার কোনো দরকার নেই, যখন সময় হয় তখন টাকা ব্যাক দিলেই হবে। আসলে মাস্টার ইপ ম্যান ছিল অনেক সাদাসিধে এবং সহজ সরল একজন মানুষ। ঠিক সেই সময় লিওর এক ছাত্র এসে জানায়, ওস্তাদ আপনারা নাকি ইপ মাস্টার 1 মিনিটের মধ্যে হারাই দিছে। এটা শুনে তো মাস্টার পুরাই থক। কাহিনী সত্য, কিন্তু এর তো কোনো সাক্ষী থাকার কথা না। তাই পার্ট নিয়ে সে চলে যায় ওই ছেলেকে খুঁজতে যে এই গোপন তথ্য ফাঁস করেছে। খুঁজতে খুঁজতে লিউ ধরে ফেলে সেই ছেলেটিকে আর প্রশ্ন করে, এই বেটা কই পাইলি এসব ভুলভাল কথা? ছেলেটাকে ধরার পরেও ছেলেটা বলতে থাকে, আরে কথা তো সত্য, না হয় তোমরা সবাই মিলে মাস্টার ইপকে যে জিজ্ঞেস করো। লিউ তো ভেবাচাকা খেয়ে যায়, এখন কি করবে? তাও তার সম্মান বলে কথা, তাই সবাই মিলে মাস্টারের কাছে যায় এর কৈফিয়ত নিতে। অনিচ্ছা সত্ত্বেও লিউ মাস্টারকে প্রশ্ন করে, আপনি নাকি আমাকে 1 মিনিটে হারিয়েছেন আর এটা সবাইকে বলে বেড়াচ্ছেন, কিন্তু এক মাস্টার হয়ে তো অন্য মাস্টারের ক্ষতি করা যায় না। তাই সবার সামনে ইপ ওই বিষয়টি নিয়ে কিছুই বলে না। ততক্ষণে সেখানে পুলিশ এসে হাজির। এত হট্টগোল দেখে সে বলে, আরে এখন কি কুফুর টাইম আছে নাকি? এখন সময় বন্দুকে ঠুস করে মারবো আর টুস করে মরে যাবে। মাস্টার ইপ তার এই উদ্যত আচরণ দেখে তখন সেই পুলিশের হাত থেকে বন্দুক ধরে মারাত্মক এক কাদায় ম্যাগাজিন ফেলে দেয় আর বুঝিয়ে দেয়, আব্বা সবসময় আব্বাই হয়। কুংফুর কাজ কখনোই বন্দুক দিয়ে সম্ভব নয়। বন্দুক তো সবাই চালাতে পারে, কিন্তু কুংফু শুধু তারাই আয়ত্ত করতে পারে যাদের হৃদয় পরিষ্কার ও যারা নিষ্ঠাবান। এদিকে মাস্টারের এক ছাত্র এসে বলে, ওস্তাদ আমি নতুন কিছু টেকনিক শিখেছি, আসেন আপনাকে দেখায়। ইপ ম্যানের আবার এসব দেখতে ভালো লাগে, তাই তিনি সাথে সাথে রাজি হয়ে ফাইট শুরু করে দেন। কিন্তু ইপ তার এই নতুন টেকনিককে মুহূর্তের ভিতরে পূরণ করে দেয় আর বলে, আরও অনেক সময় লাগবে তোমার মাস্টার হইতে। মাস্টারের বউ আবার এসব মোটেও পছন্দ করে না। সারা দিন এই মারামারি দেখতে দেখতে সে অনেক বিরক্ত। তাই ইপকে এক ঝাড়ি দিয়ে বলে, এসব ফেলো আর ছেলেটাকে তো একটু পড়ালেখাও শিখাতে পারো নাকি। কি আর করা, ইপম্যান আবার বউকে অনেক রেসপেক্ট করে, তাই বাধ্য ছেলের মতন সে তার নিজের ছেলেকে সময় দিতে শুরু করে। পরের দিন সকালে দেখা যায় এক উদাম চেহারার লোক এসেছে শহরে তার কিছু চেলাপেলা নিয়ে। এই লোকের নাম জিন আর তার উদ্দেশ্য এই শহরের নতুন বক্সিং স্টাইলের মার্শাল আর্ট ক্লাব খুলবে। তাই সে ফোশানে যারা মাস্টার আছে তাদেরকে খুঁজতে থাকে ফাইট করার জন্য। ফোশানের মাস্টাররা তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ফাইট করতে থাকে, কিন্তু দেখা যায় ওই উত্তর চীনের এই কুংফু মাস্টারের স্কিল অনেক শার্প। একে একে সবাই তার কাছে ব্যাপক হারে মার খাওয়া শুরু করে। সবাই মারাত্মক রকমের জখম হতে থাকে আর তার কাছে হার মেনে নেয়। এত সহজে জিতে যাচ্ছে দেখে বেচারার তো খুব মন খারাপ। সে বলে, ধুর, এত নাম শুনলাম এই শহরের যে এখানে বলে ঘরে ঘরে কুংফু মাস্টার আছে, আর এখন তো দেখি সবাই আমার কাছে বাচ্চা। তখন এক দোকানদার তাকে বলে, তাইলে আপনি হয়তো এখন এই বাচ্চাদের বাপের সাথে ফাইট করেন নাই। তার নাম হচ্ছে মাস্টার ইপ ম্যান।
এটা শুনে তো জিনের মাথা খারাপ হয়ে যায়। সে সরাসরি চলে যায় মাস্টার ইভকে চ্যালেঞ্জ করতে। মাস্টার ইভ জানায়, তুমি এখানে ক্লাব খুলবে ভালো কথা, কিন্তু তার জন্য তো আমার সাথে ফাইট করার কোনো দরকার নেই। তুমি আসতে পারো, কিন্তু এই পোলা তার সাথে ফাইট করেই ছাড়বে। এদিকে মিসেস ইভ রেগে গিয়ে বলেন, এটা কোনো ফাইট ক্লাব না ভাই, এটা আমার বাড়ি। ফাইট করলে দূরে গিয়া করো। ইপম্যানও তাদের সম্মতি জানায়। তখন জিন বলে, ও বুঝতে পেরেছি, তুমি তোমার বউরে মেলা ডরাও তাই না? সমস্যা নাই ভাবি, আমি আপনার জামাইকে আস্তে আস্তে মারবো যাতে মরে না যায়। এমন গা জ্বালানো অপমান সইতে না পারে মাস্টারের স্ত্রী মাস্টারকে আস্তে করে বলে, মারামারি করো, সমস্যা নাই, ঘরের কোনো জিনিসপত্র যদি ভাঙে তাহলে আমি তোমাকে ভেঙে ফেলবো। বইয়ের গ্রিন সিগন্যাল পেয়ে ইপম্যান এবার তার সাথে ফাইট শুরু করে দেয়। প্রথমে ইপম্যান তাকে কোনো আঘাত না করেই কেবল ডিফেন্স করে যাচ্ছিল। এদিকে তাদের মারামারির ফলে ঘরের জিনিসপত্র ভাঙা শুরু করে। ইপম্যান তো ভয় পেয়ে যায়, কিন্তু জিন বলে, সমস্যা নাই, আমি নতুন জিনিস কিনে দেবো তোমাকে। যাক, মাস্টার নিশ্চিত হয়ে আবারও ফাইট করতে থাকে, কিন্তু এরই মধ্যে তার বাচ্চা সেখানে চলে আসলে জিন তাকে গালি দেয়। আর যাবা কই, এবার মাস্টার তার হাতা গুটিয়ে নিয়ে আচ্ছা করে শিক্ষা দিতে থাকে এই বেয়াদব মাস্টারকে। ইপম্যান এমন সব মুভ দেখায় যে জিন কোনোদিন তার চোখেও দেখেনি। শেষমেশ ইপম্যান তাকে কাঁচা বেত দিয়ে তুলে জায়গায় ট্রাশ ট্রাশ করে মেরে পুরো ঝাঁঝরা করে দেয়। এমন মায়ের খেয়ে জিন হেরে সেখান থেকে চলে যায়, আর সবাই মাস্টারের বীরত্ব দেখে উল্লাস করতে থাকে। সবাই উল্লাস করতে থাকুক, আর তোমরা এই ফাঁকে যারা একদম আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সেই সাথে এখনো পর্যন্ত মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইকও করে দিও। হাজার হলেও ফোশানের ইজ্জত বাঁচিয়েছে ইপম্যান, তাই পরের দিন সবাই তাকে গিফট দিয়ে সম্মান জানাতে থাকে। কেউ ফুলের টপ দেয়, আবার কেউ বাজারের ব্যাগ হাতের থেকে নামিয়ে নেয়। এছাড়াও সবাই ইপম্যানের কাছে দাবি করতে থাকে যে যেন তার আন্ডারে একটি কুংফু ক্লাব খোলা হয়। ইপম্যান তো নির্ভেজাল লোক, এসব ক্লাব খোলার বিষয়ে তার খুব একটা আগ্রহ ছিল না। এভাবে ভালোই দিন যাচ্ছিল, কিন্তু 1937 সালে জাপান ও চীনের মধ্যে একটি যুদ্ধ শুরু হয়ে যায়। ফলে পুরো চীন সহ ফোশান শহর জাপানিদের দখলে চলে আসে। তারা এই শহরের সব কারখানা ঘরবাড়ি ধ্বংস করে দিতে থাকে। এর কারণে শহর ছেড়ে সবাই পালিয়ে যেতে থাকে, আর শহরের জীবন হয়ে যায় কঠিন থেকে কঠিনতর। মাস্টার ইপম্যানকেও ছাড়তে হয় তার বাড়ি। অনাহারে দিন যাপন করতে থাকে তারা। তখন তার বন্ধুকে দেওয়া ধারের টাকা নিয়ে আসতে চাইলে তার বন্ধু জানায় যুদ্ধের কারণে তার ব্যবসা বন্ধ। আর কোনো উপায় না পেয়ে সে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাস্টার হিসেবে তার অনেক সম্মান ছিল, তাই সহজে একটি কয়লার খনিতে সে কাজ পেয়ে যায়। সেখানে হাড় ভাঙা পরিশ্রম করে নিজের পরিবারকে দুবেলা খাওয়াতে থাকে ইপম্যান। এরই মাঝে তার সাথে সেই ছাত্রের দেখা হয়। ছাত্রটি শিক্ষকের এমন অবস্থা দেখে তার নিজের খাবার দিয়ে তাকে সাহায্য করতে থাকে। একদিন সেই প্রথমে দেখা অফিসার লি কিছু জাপানি সৈন্যদের নিয়ে তাদের কারখানায় আসে। এখানে সে ঘোষণা দেয়, জাপানি জেনারেল একটি অফার দিয়েছে তোমাদের জন্য। যদি তোমাদের মধ্যে কেউ জাপানি ক্যারাতে মাস্টারদেরকে হারাতে পারো তাহলে প্রতি ফাইটের জন্য এক ব্যাগ চাল তোমরা পুরস্কার হিসেবে পাবে। এই কথা শুনে ইপম্যানের ছাত্র সেই খেলায় অংশ নিতে দ্রুত রাজি হয়ে যায়, কিন্তু ইপম্যান তাকে এসব ঝামেলায় জড়াতে মানা করে দেয়। তার বাধা সত্ত্বেও সেই ছেলেটি খেলায় অংশ নেয়। আসলে এক ব্যাগ চাল তার কাছে বড় ছিল না, সে চাইছিল এসব জাপানিদের নিজ হাতে মেরে নিজের ক্ষোভ মেটাতে। সেই ফাইট ক্লাবে গেলে দেখা যায় সবাই জাপানি ক্যারাতে মাস্টারদের সাথে ফাইট করছে। কেউ জিতে এক ব্যাগ চাল নিয়ে ঘরে ফিরছে, আবার কেউ মারাত্মক রকমের আহত হয়ে তাদের প্রাণ দিচ্ছে। এদিকে জাপানের জেনারেল, যার নাম সাটাও, তার শখ জাগে এবার ফাইট করার জন্য। সে ছিল খুব ভালো কারাতে মাস্টার। তোমাদেরকে বলে রাখি, কুংফু আর কারাতের প্রধান থিম এক হলেও তাদের ফাইটিং আর্ট একদমই আলাদা। কারাতের জন্ম জাপানে আর কুংফু হলো চীনে। তাদের মধ্যে ড্রেস, র্যাঙ্ক সব কিছুই বেশ আলাদা হলেও প্রধান থিম হচ্ছে কাউকে অন্যায়ভাবে আঘাত না করা, বরং আঘাত থেকে নিজেকে রক্ষা করা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। যাই হোক, জেনারেল বলে, আমি 3 জন কুংফু ফাইটারের সাথে একসাথে ফাইট করব। তারা জিতলেও এক ব্যাগ করে চাল দেবে, হেরে গেলেও এক ব্যাগ করে চাল দেবে। সেখানে ইপম্যানের সেই ছাত্র এই ফাইটে অংশ নেয়, কিন্তু সবাইকে জাপানি জেনারেল তার ক্যারাতে দিয়ে সহজেই কুপকাত করে দেয়। অন্যদিকে সেই ছাত্র ছেড়ে দেওয়ার পাত্র না, সে বারবার ফাইট করার চেষ্টা করতে থাকে। এটা দেখে জেনারেল মেজাজ খারাপ হয়ে বলে, তোর কি কোনো জানের মায়া নেই? এই বলে সে একটি ভয়ঙ্কর কিক দিয়ে সেই ছাত্রকে সেখানেই হত্যা করে ফেলে। পরের দিন ইপম্যান কাজ শেষ করে এসে তার ছাত্রকে দেখতে না পেয়ে সেই পুলিশকে প্রশ্ন করে, কিন্তু ভয়ে পুলিশ কিছুই বলে না, বরং সে আজও এসেছে আরও কিছু মানুষ নিয়ে যাওয়ার জন্য। কোনো উত্তর না পেয়ে ইপম্যান বুঝতে পারে সামথিং রং।
তাই সে নিজেই সেই ফাইটে অংশ নিতে চলে যায়। সেখানে গিয়েই বুঝতে পারে এই জাপানিরা এক মরণ খেলায় মত্ত হয়েছে। তারা সেই চাইনিজ কুংফু মাস্টার লিউকে হেরে যাওয়ার কারণে গুলি করে মেরে ফেলে, যে কিনা বেশি লোভ করতে গিয়ে 3 জনের সাথে ফাইট করতে চেয়েছিল। এটা দেখে তো ইপ ম্যান আর স্থির থাকতে পারে না। তখনই সে ফাইটে প্রবেশ করে এবং বলে, আমি একাই 10 জনের সাথে ফাইট করব। এই কথা শুনে তো জেনারেল পুরাই বলে কি এই লোক একাই 10 জনের সাথে ফাইট? না, লোকটা তো যেন তেন পাবলিক মনে হচ্ছে না। তাই 10 জন ক্যারাতে ফাইটারকে পাঠিয়ে দেয় জেনারেল। ইপ ম্যান কখনোই অন্যায়ভাবে কাউকে মারেনি, কিন্তু আজ তার বন্ধুর মৃত্যুতে সে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারে না। শুরু হয় 1 ভার্সেস 10 ফাইট। তুমুল এই ফাইটে ইপ ম্যান এক একটার হাত পা মচমচ করে ভেঙে দিতে থাকে। তার সকল স্কিল দিয়ে একের পর এক কারাতে পাবলিকদের মেরে তক্তা বানিয়ে দেয়। এভাবেই মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো 10 জনকে সে মাটিতে শুইয়ে দেয়। এখানে তার ফাইটিংটি ছিল আসলেই দেখার মতন। আমি তো বারবার এই সিন টেনে টেনে দেখেছি। জেনারেল তো পুরোই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। পরে জাপানি ভাষায় সে ইপ ম্যানকে বলে, তোমার স্কিল অনেক ভালো, তুমি কাল আবারও এসো। ইপ ম্যান বলে, আমি এখানে চাল কামানোর জন্য আসিনি। কিন্তু সেই পুলিশ জেনারেলের দোভাষী হিসেবে কাজ করে, আর তখন জেনারেলকে মিথ্যা বলে যে ইপ ম্যান আবারও আসার জন্য রাজি হয়েছে। চলে যাওয়ার সময় জেনারেল জিজ্ঞেস করে, তোমার নাম কি? ইপ ম্যান তখন জানায়, আমার নাম চাইনিজ। এই মুভিতে এই ডায়লগটি সত্যি অসাধারণ ছিল। এদিকে পুলিশ বাইরে এসে ইপ ম্যানকে বলে, মাস্টার তুমি একটু সাবধানে থেকো। কিন্তু মাস্টার তাকে এক সজোরে থাপ্পড় বসিয়ে দিয়ে তাকে রাজাকার বলে গালি দেয়। কিন্তু বেচারা পুলিশ তখন কান্না করতে করতে বলে, আমি রাজাকার না, আমি শুধু বেঁচে থাকার জন্যই তাদেরকে হেল্প করে যাচ্ছি। আমিও তোমার মতন একজন চাইনিজ। পরের সিনে দেখা যায় সেই বক্সিং কুংফু মাস্টার জিন এবার ডাকাতি শুরু করে দিয়েছে। কোথাও কোনো কাজকাম না থাকার কারণে ডাকাতিতেই এখন তার ভরসা। সে এবার ইপ ম্যানের বন্ধুর কারখানায় এসে তার কাছে চাঁদা দাবি করে, কিন্তু তার বন্ধুর কাছে কোনো টাকা না থাকায় তাকে বেদম মারতে থাকে। এদিকে তার ছেলে তাকে বাঁচাতে আসলে ইপ ম্যানের উইং চু স্টাইল দেখে বলে, শালা সব জায়গাতেই তো দেখি ইপ ম্যানের ছাত্র দিয়ে ভরা, কিন্তু সেই বাচ্চা তো আর ফাইট করতে পারে না। তাই সে চলে যায় ইপ ম্যানের কাছে সব বলতে। এদিকে জিন লোকটিকে কিছুদিনের সময় বেঁধে দিয়ে চলে যায়, আর ইপ ম্যান সেই কারখানায় এসে হাজির হয়। তখন সে বাচ্চা ছেলেটি মাস্টারকে বলে, মাস্টার আমাদেরকেও কুংফু শেখান, তাহলে আমরা তাদের সাথে ফাইট করতে পারবো। ইপ ম্যান তার এই কথা শুনে তাদের সবাইকে কুংফু শেখানো শুরু করে দেয়, আর কিছুদিনের মধ্যেই তারা আস্তে আস্তে কুংফু আয়ত্ত করতে শেখে। এভাবে কয়দিন যাওয়ার পর সেই জেনারেল এবার বলে, কাহিনী কি, ইপ ম্যান তো এখনও এলো না। তখন পুলিশটাকে ইপ ম্যানের খোঁজ নিতে বলে। পুলিশ লি তখন চেষ্টা করে যাতে ইপ ম্যানকে ছেড়ে দেয়, কিন্তু এসব শুনে জেনারেলের চামচা তাকে বেধড়ক পেটাতে থাকে, আর বাধ্য হয়ে লি তাকে ইপ ম্যানের কাছে নিয়ে আসে। সেই চামচা সেখানে এসে মাস্টারের ছেলেকে ভয় দেখায়, আর মিসেস ইপকে দেখে ইপ টিজিং শুরু করে দেয়। তখন ইপ ম্যান তার বউকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে সেই বদমাশটাকে আচ্ছা করে এক উচিত শিক্ষা দিয়ে দেয়। এদিকে আর্মি অফিসারকে মারার জন্য তারা বেশ বিপদে পড়ে যায়, ফলে সবাই সেই বাড়ি থেকে তক্ষুনি বের হয়ে চলে যায় লি এর বাড়িতে। অন্যদিকে জেনারেলের চামচা হুশ ফেরত পেয়ে লিকে ধোলাই দিতে থাকে, আর জেনারেল বলে, যে করেই হোক ইপকে আমার চাই। লি বাসায় এসে ইপ ম্যানকে বলে, মাস্টার একটু সাবধানে থাকতে হবে, সবাই তোমাকে খুঁজতেছে। এবার সেই ডাকাত জিন আবারও এসে হাজির হয় ইপ ম্যানের বন্ধুর কারখানায়, কিন্তু এবার সবাই তার গুন্ডা পান্ডাদের সাথে ফাইট করা শিখে গেছে কুংফুর মাধ্যমে। এটাকে ঠিক কুংফু বলা যায় না, হাতাহাতি বললেই বেশ ভালো হয়, তাই না? তারপরেও তারা কিছু ডিফেন্স করে জিনকে তাক লাগিয়ে দেয়। তৎক্ষণাৎ সেখানে ইপ ম্যান উপস্থিত হয়, আর তাকে দেখে তো ডাকাত জিনের এবার পুরোই ফেটে যায়। সে বলে, টাকার অভাবে এসব করা ছাড়া তার আর কোনো রাস্তা নেই। ভালো কথায় কাজ না হলে ইপ ম্যান এবার আবারও তার উইং চু মার্শাল আর্ট দিয়ে জিন সহ তার 8 জন সাঙ্গপাঙ্গকে খেলাতে থাকে। ইপ ম্যান এক আছলা বাঁশ দিয়ে জিন ও তার সাগরেদকে তুলোধনা করে দেয়। এমন মার খেয়ে সেখান থেকে মাফ চেয়ে জিন আবারও বিদায় নেয়। এদিকে জাপানি আর্মিরা জেনে যায় ইপ ম্যান এই কারখানায় আস্তানা গড়েছে, তাই সবাই মিলে এই আস্তানায় চলে আসে তাকে ধরার জন্য। সেখানে সবাইকে টর্চার করতে থাকে ইপ কোথায় আছে তা বের করার জন্য। এই খবর পেয়ে ইপ আর ঠিক থাকতে পারে না, তাই সবাইকে বাঁচানোর জন্য মাস্টার ইপ সেই কারখানায় চলে আসা নিজেকে ধরা দেয় জাপানি আর্মিদের কাছে। সবাই তো অনেক ভয় পেতে থাকে, কারণ ইপ যা করেছে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড।
তাই জেনারেল চামচা তার বন্দুক হাতে নিয়ে গুলি করতেই যাবে, ঠিক এমন সময় জেনারেল এসে বলে, তোমার এই কালো বন্দুক এতবার বের করার লাগে কেন বলো তো? দাঁড়াও, আমি ওকে আর একটা সুযোগ দেই। তখন জেনারেল বলে, আর্মির গায়ে হাত দিয়েছো মানে তুমি ইতিমধ্যে একজন ডেড পারসন, কিন্তু তোমার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। আমি চাই না এইভাবে একটা ট্যালেন্টকে শেষ করে দিতে। তোমাকে একটা অফার দিচ্ছি, যদি তুমি তোমার কুংফু আমাদের আর্মি সেনাদের শেখাও তাহলে তোমার জীবন আমি ভিক্ষা দিতে পারি। দোভাষী পুলিশ এই কথা ইপকে জানালে মাস্টার বলে, আমি মরে গেলেও তোমাদের মতন অমানুষদের এই পবিত্র কলা কৌশল শেখাবো না। যদি সাহস থাকে তাহলে আসো, তুমি আর আমি ডুয়েল ফাইট করি। এই কথা শুনে জেনারেল টাসকে খেয়ে যায়। এটা এখন তার ইজ্জতের ব্যাপার। তাই সে ইপকে জেলে প্রেরণ করে দেয়। এদিকে সেই চামচা বলে, স্যার এত কাহিনী করার দরকার কি, মালটাকে টুস করে গুলি করে দিলেই তো হয়। তখন জেনারেল বলে, তুমি একটু 2 লাইন বেশি বোঝো, বুঝছো? সে আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছে যে আমার সাথে ফাইট করার জন্য। তার মানে সে বোঝাতে চেয়েছে যে ইপ আমার চেয়ে অনেক ভালো ফাইটার। এটা এখন আমার ইজ্জতের ব্যাপার, সেই সাথে পুরো জাপানিদেরও ইজ্জতের ব্যাপার। এখন যদি আমি তার সাথে ফাইট না করে তাকে মেরে ফেলি তাহলে সবাই বলবে আমি জিততে পারবো না বলে এই ভয়ে তাকে মেরে ফেলেছি। তাই আমি তার সাথে ফাইট করে তবেই তাকে হত্যা করব। আর যদি আমি জিততে না পারি তাহলে তখন তুমি তাকে গুলি করে মেরে ফেলে দিও। এরপর জেনারেল এক থাল খাবার নিয়ে ইপের সাথে জেলখানায় দেখা করে। সেখানে জেনারেল বলে, তুমি অনেক ট্যালেন্টেড একটা লোক। আমি জানি কুংফুর চেয়ে জাপানি কারাতে অনেক বেশি শক্তিশালী। আমি তোমাকে হারিয়ে দেবো সবার সামনে, যাতে সবাই দেখতে পারে এটা একটা ফেয়ার ফাইট। ইপম্যান তখন এই খাবার ফিরিয়ে দিয়ে বলে, তুমি আমার দেশ দখল করেছো, আমার দেশের মানুষকে মেরেছো। তোমার হাতে আমি এই খাবার কখনোই খাবো না। কাল ফাইটের ময়দানে দেখিয়ে দেব কে সবচেয়ে বেশি শক্তিশালী। এমন অপমানিত হয়ে সেখান থেকে জেনারেল ভদ্রভাবে চলে যায়। কিন্তু তার চামচা আবারও ইপকে টর্চার করে, বলে, শালা তোর এত বড় সাহস, তুই জেনারেলকে অপমান করো। এদিকে মিসেস ইপ কান্না করে বলতে থাকে, সারা জীবন আমি তাকে এই কুংফুর জন্য কত গালাগালি করেছি, কখনোই আমি তাকে সাপোর্ট করিনি। আজ এটাই হয়তো তার জীবনের শেষ ফাইট হতে যাচ্ছে। আজ যদি আমি তাকে সাপোর্ট করতাম, তার যা ভালো লাগে তাই করতে দিতাম, তাহলে আমাকে এই কষ্ট পেতে হতো না। এদিকে পুরো শহরে মহাকাব্যিক ফাইট দেখার জন্য চলে আসে জাপানি কারাতে ভার্সেস চায়না কুংফু। পুলিশ অফিসার লি বুঝতে পেরেছিল যে এই ফাইটে জিতলেও মাস্টারকে মরতে হবে আর হারলেও মরতে হবে। এবার দুজন স্টেজে উঠে নিজেদের ফাইট শুরু করার জন্য প্রস্তুতি নিতে থাকে। একদিকে স্বৈরশাসক জাপানি জেনারেল আর অন্যদিকে নিপীড়িত গ্র্যান্ড কুংফু মাস্টার ইয়াপম্যান। প্রথমেই মাস্টার ইপ জেনারেলের কানের নিচে এক থাবা মেরে দেয়। জেনারেল তো এত তাড়াতাড়ি হিট খেয়ে পুরাই শক। এবার ইপম্যান তার হাতের কাপড় গুটিয়ে নেয়, মানে এই মারে কোনো ছাড় হবে না। একের পর এক কুংফু স্টাইল দিয়ে জেনারেলের ক্যারাতিকে গুড়িয়ে দিতে থাকে মাস্টার। এক পর্যায়ে ইপ স্টেজ থেকে পড়ে যেতে গিয়েও অসাধারণ কৌশলে নিজেকে বাঁচিয়ে নেয়। জেনারেলও আসলে কম যায় না, ইপম্যানকে তার কারাতে দিয়ে বেশ ভালোভাবে ঘায়েল করতে থাকে। এদিকে মাস্টারের স্ত্রীও সেই ফাইটে উপস্থিত হয় ভালোবাসার মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য। ইপম্যান ফাইট ব্যাক করা শুরু করে, একের পর এক আঘাত করতে থাকে জেনারেলকে। এদিকে জেনারেলের চামচা ইতিমধ্যেই মাস্টারকে গুলি করার জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে মাস্টার ইপ উইং চুতে যেভাবে প্র্যাকটিস করত ঠিক সেইভাবেই অ্যাটাক করতে থাকে জেনারেলকে। মুহুর্মুহু আক্রমণ করে জেনারেলের পুরো থোবরা উড়িয়ে দেয়। ফ্লাইং কিক, ব্যাক কিক, পাওয়ার পাঞ্চ এই সব কিছু অ্যাপ্লাই করে মাস্টার ইপ। আর একদম শেষে এক পাঞ্চ করে জেনারেলের কিচ্ছা এইখানেই শেষ করে দেয়। ইপম্যান জিতে যায় এই দেশ, কুংফু ও নিজের অস্তিত্ব লড়াইয়ে। সবাই ইপম্যান ইপম্যান বলে স্লোগান দিতে থাকে। ঠিক তখনই সেই জেনারেলের চামচা গুলি করে দেয় ইপম্যানের কাঁধ বরাবর। চারিদিক একদম নিস্তব্ধ হয়ে যায়। এই ঘটনা যে ঘটবে এটা আগে থেকে কেউ বুঝতে পারেনি বলে সবাই অধিক শোকে পাথর হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই ইপম্যান স্টেজ থেকে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই ক্ষুব্ধ জনতা সেই ব্যারিকেড টপকিয়ে সেখানে থাকা সকল আর্মিদের মেরে তক্তা বানিয়ে দেয় আর ইপম্যানের কাছে চলে আসে। তাকে ধরাধরি করে সবাই গাড়িতে উঠিয়ে দেয় আর তার বন্ধু ও স্ত্রী মিলে ফোশান শহর থেকে অনেক দূরে ইপম্যানকে নিয়ে যায়। ইপম্যান অস্ত্র নয়, তার প্রতিবাদী হাত দিয়েই শিক্ষা দিয়েছিল এই জাপানিদের। মুভির এই পর্যায়ে স্ক্রিনে দেখানো হয় এই জাপান আর চীনের যুদ্ধ চলে আরও 8 বছর ধরে। 1949 সালে ইপম্যান চলে যায় হংকংয়ে।
সেখানে তিনি নিজের উইংচু কুংফুর স্কুল খোলেন। তিনি এতই জনপ্রিয় হয়ে ওঠেন সবার মাঝে যে তার পুরো পৃথিবীতে প্রায় 20 লক্ষ ছাত্র বা অনুসারী হয়ে যায়, যার মধ্যে ছিল স্বয়ং ব্রুস লি। 1972 সালে ইপ ম্যান গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে এই ইহলোক ত্যাগ করেন, কিন্তু তার রেখে যাওয়া কুংফু এখনও পুরো পৃথিবীতে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এক্সপ্লেনেশনটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবে না। সেই সাথে ভালো লেগে থাকলে একটি লাইক ও নতুন হয়ে থাকলে অনুরোধ রইল একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এছাড়াও যারা অ্যানিমেশন মুভি ফ্যান আছো তারা আমার অ্যানিমেশন মুভি এক্সপ্লেনেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।